আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে বি ইউনিটের লাইভ লঞ্চিং ক্লাস নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আসলে আমাদের অনেকেই আছে মানবিক বিভাগের এবং বিজ্ঞান বিভাগের। তো এরা বি ইউনিটের প্রস্তুতি নিতে চায়। কিন্তু যেহেতু প্রপার গাইডলাইন পায় না, তাই এই ক্ষেত্রে কি পড়বো, কি ছাড়বো এটা নিয়ে কিন্তু অনেক কনফিউশন থাকে। আরেকটা বিষয় যেমন যে সাবজেক্টগুলোতে আমরা পড়ি বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান। এই সাবজেক্টগুলো পড়তে গেলে কিছু কমন ডায়লগ আছে। ডায়লগটা কেমন? সাধারণ জ্ঞান পড়তে গেলে বলা হয় একটানা মুখস্থ করতে থাকো। আরে ভাই, সাধারণ জ্ঞান অসাধারণ একটা বিষয়। এটা কি মুখস্থ করা পসিবল? এখানে কিছু নির্দিষ্ট টপিক আছে, আবার কিছু বিষয় আছে শুধু মুখস্থ করলে হবে না, আপনাকে বুঝে বুঝে পড়তে হবে। বাংলার ক্ষেত্রেও সেম, শুধু মুখস্থ করলে হবে না, গ্রামার মুখস্থ করা, সেটা বাংলার ক্ষেত্রে বলেন আর ইংরেজির ক্ষেত্রে বলেন, আত্মঘাতী একটা সিদ্ধান্ত। তো এই বিষয়গুলো নিয়েই আজকে আমরা লাইভ লঞ্চিং এ দেখাবো যে আমাদের কোর্সের মধ্যে কি কি আছে আর আমাদের ক্লাসগুলো কেন আপনাদের জন্য প্রয়োজন। হ্যাঁ, যত আমরা এখনো তেমন একটা প্রচার বা ইয়াতে নামি নেই। আজকে মূল কথাগুলো দেখাবো, এরপর নীরবে নিভৃতে আপনাদের নিজেরাই পড়ে নেবেন, আমরা শুধু গাইডলাইন দিব। বাংলা, ইংরেজি আর সাধারণ জ্ঞান, বিশেষত ইংরেজি ডিপার্টমেন্টে এই ক্ষেত্রে আমাদের দুজন এক্সপার্ট ভাই আছে। কারণ বি ইউনিটের মধ্যে সবচেয়ে টেনশনের বিষয় ইংরেজি এবং বিশেষত ইংরেজি রিটেন। তো আমাদের সাথে সুমন স্যার আছে, যিনি অনেক বছর যাবত বিসিএস রিটেন পড়াচ্ছেন, অনেক বছর যাবত। আর জর্নাল ভাইকে তো তোমরা চিনোই। তো ইংরেজি নিয়ে তোমাদের কোনো টেনশন নাই, বাংলা জিকে নিয়েও আমরা আসি, পর্যায়ক্রমে আমরা গাইডলাইন দিব। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আমাকে তোমরা চিনাই, আমি জয়নাল আবেদিন। আমি কিছু বলা শুরু করার আগেই তোমাদেরকে বলতেছি, তোমরা যারাই এই ভিডিওটা দেখতেছো একটু তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। আমরা বি ইউনিটের কোর্সটা নিয়ে আসছি ওমর ফারুক স্যারের তত্ত্বাবধানে, ওনার লিডে আমরা নিয়ে আসছি, যাতে করে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশের যে কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয় যাতে তোমাদের একটা সিট তুমি এনশিওর করতে পারো। আর যাতে করে খুবই ইজিলি জাস্ট তোমার পড়াশোনার পাশাপাশি, সায়েন্সের পড়াশোনার পাশাপাশি, বা তুমি যদি কমার্সের বা আর্টসের হও, তোমার পড়াশোনার পাশাপাশি তুমি যাতে তুমি একটা সিট নিশ্চিত করতে পারো, সেই লক্ষ্যেই আমরা কাজ করব। যাতে করে খুব সহজেই একটু পরেই ভাইয়ারা ফিচারগুলো বলবে, ইনশাল্লাহ আমিও আসবো, একটু পরেই বলবো। তো তোমরা একটু শেয়ার করে দাও গ্রুপটা। আর এর মধ্যে সুমন ভাইকে আমি বলতেছি, ভাই একটু নিজেকে ইন্ট্রোডিউস করে দেন। ভাই, আমি মির্জালাল সুমন স্যার। আমি বেশ অনেকদিন যাবতই বলতে পারেন, অনেক বছর যাবত আলহামদুলিল্লাহ রিটেন নিয়ে কাজ করতেছি, গ্রামার এবং রিটেন দুটো নিয়ে কাজ করতেছি। তো এই বি ইউনিটে অন্যতম একটা আতঙ্কের নাম, যে এখানে আমাদের অধিকাংশ স্টুডেন্টরা আটকে যায়। দেখা গেছে অনেক কিছু লিখতে পারে, কিন্তু সমস্যা গিয়ে কী লিখতে হবে এটা বুঝতে না পারার কারণে রিটেনে গিয়ে একটা বড় ধরনের ধরা খাইতে হয়। যেমন দেখবেন, একটা কথা প্রচলিত আছে যে মানুষ কথা শিখতে মাত্র কয়েক বছর লাগে, কিন্তু কোথায় কি কথা বলবে এইটা শিখতে সারা জীবন লাগে। সিমিলার ঘটনা গিয়ে রিটেনের ক্ষেত্রে আপনার লেখা শিখতে বেশি সময় লাগে না, একটা 4 বছরের বাচ্চা লেখা শিখে ফেলে। তো সমস্যা গিয়ে আপনি খুব অল্প সময়ে এই যে দেখেন, আপনার সিটটাকে আপনি কনফার্ম করার জন্য আপনাকে কিভাবে আসলে গুছিয়ে লিখতে হবে, এইটা শিখতে আমাদের অনেক সময় চরম সমস্যা হয়ে যায়। তো এই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আমাদের যে কোর্সটা আছে এখানে আপনাদেরকে আমরা এমনভাবে গুছিয়ে স্ট্রাকচার ওয়াইজ সায়েন্টিফিক ওয়েতে পড়াই দেবো ইনশাল্লাহ। আশা করি এরপর অন্তত রিটেন ইংরেজি অংশে আর কি, রিটেন প্লাস গ্রামার দুটোই, এই অংশে আপনার কখনোই প্রবলেম হবে না ইনশাল্লাহ। ইভেন আপনারা চাইলে এগুলো পড়াতেও পারবেন। স্যার তো ঠিক আছে, আমরা প্রথমে বাংলা জিকে অংশটা নিয়ে একটু আলোচনা করব। বাংলা জিকে অংশটা নিয়ে প্রথমেই দেখেন, আচ্ছা এই যে বাংলা অংশ নিয়ে আমাদের কি কি রয়েছে। বাংলা দেখেন, আমরা ইন্টারমিডিয়েটে যা পড়ে আসছি, হ্যাঁ, আর অ্যাডমিশন দুইটা কিন্তু এক না, দুইটা সেকশন কিন্তু একটু ভিন্ন। ফার্স্টেই দেখেন এইচএসসি সিলেবাসের মধ্যে এই যে টপিকগুলো আছে এগুলোকে আমরা বেশি ফোকাস করব। এই টপিকগুলোকে আমরা বেশি ফোকাস করব, যে শর্ট সিলেবাসের গদ্য পদ্য আর দ্বিতীয় পত্রের শর্ট সিলেবাস। কিন্তু দেখেন, এটা কিন্তু সহজ মনে করার কিছু না। আমি যখন পরীক্ষা নিচ্ছি এফআরবি ব্যাচে, তো এইটা জানি না গর্ব সহকারে বলবো না দুঃখ সহকারে বলবো, কোনো স্টুডেন্টই বাংলাতে ফুল মার্কস পায় নাই, 25-এ 25 পায় নাই। তো ইন্টারমিডিয়েটে যদি আমি আপনাদেরকে আটকায় দিতে পারি, বিশ্ববিদ্যালয় তো আপনাকে আটকানোর জন্যই আছে। আর সবচেয়ে বড় বিষয় কি, পরীক্ষার হলের নার্ভাসনেসটা, এটা কিন্তু আসলে এই ওই কোশ্চেন ব্যাংক সলভ করে কিন্তু বোঝা যাবে না। নিজে একটা জানি কোশ্চেন, আমি একটা অভিজ্ঞতা বলি। আমার এক স্টুডেন্টের বাড়ি ভোলা, তো ভোলা একটা নদী আছে তেঁতুলিয়া নদী। তা আমি কোশ্চেন করলাম যে তেঁতুলিয়া নদী কোথায়, তো ও অ্যান্সার করছে, সবাইটা দেখে দেখে অ্যান্সার করছে পঞ্চগড়।
তা আমি কি ব্যাপার, তুমি তো ভোলার নাগরিক, তুমি কেন হচ্ছে পঞ্চগড়ের কথা লিখছো? স্যার বিশ্বাস করেন আমি এই নদীতে গোসলও করি, হ্যাঁ, কিন্তু অন্যরা যেভাবে ভুল লেখা শুরু করছে আমি নিজে কনফিডেন্ট হয়ে মানে হচ্ছে মানে হয়ে গেল যে আসলে আমি ভুল। তো এত কনফিডেন্টলি আমরা আসলে ভুল করি, এটা তো হবেই মাস্ট। আরো দুই একটা কোশ্চেন বলি তাহলে। যেমন সংবিধানের মধ্যে একটা লেখা থেকে 4 স্টার দ্বারা হচ্ছে মানে বাংলাদেশের জাতীয় মনোগ্রামের মধ্যে 4 স্টার দ্বারা হচ্ছে সংবিধানের 4টা মূলনীতি। আরে মুখস্থ করতেই আছে। আরে ভাই চিন্তাই করে না যে জাতীয় মনোগ্রাম কয় তারিখে একসেপ্ট করা হয়েছে আর সংবিধান কয় তারিখে একসেপ্ট করা হয়েছে। না ওই যে খাপের খাপ মমতাজের বাপ মিলাই দিছে আর কি। এইভাবে তো আসলে হয় না, ঠিক না? তো এই বাংলা যে আমার সময় একটা কোশ্চেন আসছিল, আপনারা ঢাবির পরীক্ষা দেখলে বুঝবেন কোশ্চেন ব্যাংক, যে ওসামা বিন লাদেন মারা গেছে এটা বারাক ওবামা ঘোষণা করছে কবে? তো অপশনে ছিল হচ্ছে 1 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, 7 তারিখ। তো লাদেন মারা গেছে 2 তারিখে, আমরা সবাই 3 তারিখ দেখালাম 100% হবে। পরীক্ষায় হল থেকে বের হয়ে আমি বলতেছি আমার মারে, মা আমি 90 নিশ্চিত পাবো, পাইছি আমি 54। এখন লাদেন মারা গেছে 2 তারিখ, 3 তারিখ, অ্যান্সার হলো না কেন? অ্যান্সার নাকি 1 তারিখ। আর এটা কি পসিবল? পুরো আনপসিবল বিষয়। কারণ হচ্ছে লাদেন যে সময় মারা গেছে পাকিস্তানে, তখন আমেরিকা 1 তারিখ, আর বারাক ওবামা এটা লাইভে দেখছে। এখন বলেন এগুলা নিয়ে কার সাথে ঝগড়া করবেন? এগুলা নিয়ে তো এগুলা কিন্তু চান্সগুলো মিস হয়ে যায়, কিন্তু এগুলা কিন্তু আপনাদেরকে কেউ বলবে না। সবাই বলে খুব সহজ, খুব সহজ। এখন বাংলার টিচার যদি ফিজিক্স নিয়ে সাজেশন দেয় আর ফিজিক্স টিচার যদি ইংরেজি নিয়ে সাজেশন দেয়, তাহলে তো বুঝেনি কি অবস্থা হবে। আবার কি অন্য কিছু মনে করেন না। এরপর দেখেন অভিধানের বর্ণনা করবে, এখানে দন্তন্য হবে, মধ্যনা হিসাব পড়ছে। যাই হোক, এই জিনিসটা মাত্র 3টা কথায় পড়া যায়, 3টা কথায়। কিন্তু ইউটিউবে আপনারা ক্লাস নিতে গেলে দেখবেন যে এইগুলা 30 মিনিট মানে হচ্ছে উপরে এগুলা ক্লাস। অলরেডি আমরা এই ক্লাসগুলো করছি। যাই হোক, শব্দতত্ত্ব এই আর এগুলা হচ্ছে মাইনর লেভেলের হচ্ছে আমাদের পড়বো, আমরা পড়াবো। অনেকেই বলতেছে যে তোমরা যে বি ইউনিটের এ ইউনিটের কোর্স করলে কি বি ইউনিট হয়ে যাবে কিনা? না, পুরোপুরি হয় না। বি ইউনিটে একটু ডিপলি পড়তে হয়। আরেকটা বিষয় হচ্ছে বি ইউনিটের বড় একটা ঝামেলা, বাংলা এবং ইংরেজি একটা নির্দিষ্ট মার্কস আপনার পেতে হবে। হ্যাঁ, আপনি যদি নির্দিষ্ট মার্কস না পেয়ে জিকেতে ভালো করে টপার হয়ে গেছেন গা, আপনি টুপার বা লুজারই থাকবেন, কারণ আপনাকে তখন নিচের সাবজেক্টগুলো দিবে। বাংলা ইংরেজিতে একটা নির্দিষ্ট মার্কস আপনার তুলতেই হবে। আচ্ছা, এরপর দেখেন মুখস্থ অংশের মধ্যে এগুলোও আমরা পারবো, এগুলোও আমরা পারবো, কোনো সমস্যা নেই। ঝামেলা হচ্ছে এই লিখিত অংশটা নিয়ে। এই যে অনুবাদ, আরে ভাই আমি একরকম অনুবাদ করি, আপনি আরেক রকম অনুবাদ করতেই পারেন, ঠিক না? এই হচ্ছে ঝামেলা। মনে করেন একজনে বলতেছে যে তোমার রাখালো বাঘের গল্প দিয়ে বলতেছে তুমি এটা দ্বারা কি শিখলা? তা আমরা সবসময় শিখছি কি ডু নট টেল এ লাই। এখন আরেকজনে বলতেছে না, শিখলাম এটাই যে যতদিন মিথ্যা বলবো ততদিন মানুষ আপনার সাথে থাকবে। কথা তো ভুল না, কথা তো ঠিকই আছে। ও যতদিন মিথ্যা কথা বলছে ততদিন কিন্তু হচ্ছে মানুষ তার সাথে আসছিল। তো এইভাবে অনুবাদের প্যাটার্নটা আমাদের ভিন্ন হইতে পারে। সারাংশ সারমর্ম, আরে ভাই আমি বুঝতেছি একটা, আপনি বুঝতেছেন আরেকটা। তো এইগুলা কোনো এক্সাক্ট অ্যান্সার নাই। এগুলা কিন্তু মানে হচ্ছে ম্যাথ কেমিস্ট্রির মতো এক্সাক্ট অ্যান্সার নাই। আপনাকে কয়েকটা হচ্ছে মানে কি বলে যে এলিমেন্টস নিয়ে হচ্ছে এগুলো ব্যাখ্যা করতে হবে। তো এই জিনিসগুলো আমরা আসলে দেখাবো। তো যদি বলি এই সেকশনের মধ্যে সবচেয়ে টাফ বিষয় হচ্ছে রিটেনের এই পার্টগুলো নিয়ে অনেক বেশি টাফ, যেটা প্র্যাকটিস করতে করতে হবে। আর এই যে বিষয়গুলো আছে না মুখস্থ পার্ট, এগুলো ভাই যত পড়বা তত ভুলবা। বাস্তবতা, এগুলো যত পড়বা তত ভুলবা। তাহলে এটা কি করতে হবে? প্রতিদিন রিভাইজ দিতে হবে, মুখস্থ করার দরকার নেই। তুমি যেখানেই পড়ো না কেন এই কাজগুলো করতে হবে। এখন বাংলা সার্ভিসটাকে আমরা সাজাইছি যেভাবে, দেখেন একটু আমাদের স্পেশালি কিছু ইয়া আছে, সেটা হচ্ছে প্রিমিয়াম লেভেলের আর্কাইভ ক্লাস। আরে ভাই প্রিমিয়াম লেভেলের, তাহলে কি আরেকজনকে মানে হচ্ছে কম লেভেলের নাকি? প্রিমিয়াম লেভেল কেন বলতেছি একটু পরে জানাচ্ছি। প্রিমিয়াম লেভেলের আর্কাইভ ক্লাস। আচ্ছা, মুখস্থ পার্টগুলোর উপর স্পেশাল শিট ও সাজেশন। এই যে সমার্থক শব্দ যখন তুমি পড়তে যাবা, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পড়লেই চলবে। এছাড়াও কিছু শব্দ আছে নদী, পর্বত, আকাশ, সামথিং, এগুলা থেকে বেশি কোশ্চেন আসে। হ্যাঁ, এগুলার প্রতি আমাদের সাজেশন থাকবে। এখন এইগুলা কিন্তু তোমাকে টিচার ধরায় দিবে। প্রথম পত্রে সব নিয়ে ক্লাসও শিট থাকবে। প্রথম পত্রের বিশেষ করে এমসিকিউ প্র্যাকটিসটা অনেক বেশি হবে। আর প্রথম পত্রের আরেকটা বড় বিষয় হচ্ছে তুমি যেখানেই পড়ো না কেন, তোমার যে ইন্টারের যে গাইড ছিল অনুধর্মমূলক প্রশ্নের, এই গাইডটা একটু পড়বা। হ্যাঁ, কারণ তোমার রিটেনে অনেক সময় মনে করেন একটা কোশ্চেন আসলো যে টুপির তেজ কি রেইনকোট গল্পের মধ্যে, টুপির তেজ কি এখানে লাগলো নাকি, টুপির তেজ দ্বারা কি বুঝাইছে, তখন কিন্তু গাইড থেকে তোমার এগুলো পড়তে হবে। আচ্ছা, বিশেষভাবে এমসিকিউ বেশি করে সলভ করা হবে। রিটেন অংশের উপর স্যার রেকর্ডেড ক্লাস হবে, রিটেন অংশের উপর। কারণ এখানে তোমাদের মতামত নিয়ে কয়জন লাইভে আসেন, দেখতেছেন কিনা শেয়ার করে দেন, এই কথাগুলো বলে টাইম ওয়েস্ট, এই টাইম ওয়েস্ট করা যাবে না। আর হচ্ছে কুইজ অংশটা থাকবে। তো মোটামুটি আমরা যে ফিচারগুলো দেখাচ্ছি স্পেশালিটির কিছু না, স্পেশালিটি সব হচ্ছে টিচারের কাছে, টিচার দেখায় দিবে। আচ্ছা, 2 নম্বরে দেখেন
সাধারণ জ্ঞান এই বিষয়টা নিয়েও আমি একটু কারণ মেন্টর হিসেবে আমি মেইন ইয়েতে থাকবো, আরও টিচারও থাকবে সাধারণ জ্ঞানে। সাধারণ জ্ঞানে স্যার আমরা 3টা পার্টে ভাগ করছি। দেখেন, একটানা মুখস্থ, ভাই এগুলোতে বোঝার কিছুই নেই। একটানা মুখস্থর মধ্যেও দেখেন আমি কিছু পার্ট করে দিছি, তোমরা যেখানেই পড়ো না কেন এই বিষয়গুলোকে একটু খেয়াল রাখো। যে স্টার দেওয়া, যেগুলো স্টার দেওয়া এগুলো তোমার টানা মুখস্থ করতে হবে, ভালো কথা। আর এই যে বিষয়গুলো আছে না, এগুলো একটু বুঝে বুঝে পড়তে হবে। এই যে দেখো বাংলাদেশের নদ নদী ও তার প্রভাব কি, যেমন এই যে ভারত পানি ছেড়ে দিলে কেন আমাদের বন্যা হয়, তারপর দেখেন বাংলাদেশের অর্থনীতির কি অবস্থা, ব্যাংকিং ক্ষেত্র কি, এগুলা অনেক ব্যাখ্যার বিষয় আছে। সাধারণ জ্ঞান আসলে বেসিক্যালি অসাধারণ জ্ঞান, এটা আসলে সাধারণ জ্ঞান না, পরীক্ষার হলে গেলে বোঝা যায় বিষয়টা। তারপর দেখো বিজ্ঞান ও প্রযুক্তি, সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে, নারী জগৎ, এগুলো মার্ক করে দিছি, তুমি যেখানেই পড়ো না কেন এগুলোর প্রতি একটু বেশি ফোকাস রাখো। আর বুঝে এবং বিশ্লেষণ করে একবার পুরা প্রেক্ষাপট, বাংলাদেশের সংবিধান বলো, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, জাতীয় অর্জন, এখানে আমরা অনেকেই মনে করি যে যেহেতু মুক্তিযুদ্ধর মধ্যে আগে যারা দাবি করতো তারা নেই, তার মানে মুক্তিযুদ্ধ বাদ। ভাই মুক্তিযুদ্ধ মানি তাদের দল না, এটা মনে রাখেন। মুক্তিযুদ্ধ থেকে অলওয়েজ প্রশ্ন থাকবে, এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে আমাদের জানা 50%-এর বেশি না। আমাদের আগের জিকি বইগুলা দেখেন, সাম্প্রতিকের বইগুলা দেখেন, প্রথম 10 পেজ শুধু হচ্ছে শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু নিয়ে আলোচনা। এটার নামই মুক্তিযুদ্ধ না, এটার নামই কিন্তু মানে হচ্ছে সাধারণ জ্ঞান না। তোমরা যা জানো বেসিক্যালি ভুল জানো, ঠিক আছে? আমার মনে আছে যখন হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট উদ্বোধন করা হয়েছে, পৃষ্ঠার পর পৃষ্ঠা আমরা পড়ছি, ঠিক আছে, কোনো কোশ্চেনই আসেনি। তো এই বিষয়গুলো কিন্তু মনে রাখো, এগুলা কিন্তু টিচার ধরায় দিবে, এগুলা সবসময় সবসময় এগুলা ইয়ে হবে না। আচ্ছা যাই হোক, জাতিসংঘের ইতিহাস এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট বিষয়, ঠিক আছে? এখন আমরা সাধারণ জ্ঞানের ক্ষেত্রে কি কাজটা করবো দেখেন, স্পেশাল নোট। আরে ভাই স্পেশাল নোট আবার কি, তাহলে আনস্পেশাল নোট না? দেখি আমরা একটু স্পেশাল নোট দিয়ে আমি কি বুঝাচ্ছি। দেখেন এটা হচ্ছে আমাদের ওয়েব অ্যাপ। আমরা একটু আগে বলছিলাম না যে আমরা হচ্ছে প্রিমিয়াম লেভেলের ক্লাসগুলো দেখাবো। এই দেখেন আর্কাইভ ক্লাস, আমাদের স্টুডেন্টরা আর্কাইভ ক্লাস দেখে এখন বলতেছে স্যার আমার আর ক্লাস করার দরকার না, আমি কোয়েশ্চেন সলভ করতেছি, ঠিক আছে? মানে এই অবস্থা হয়ে গেছে। এই দেখেন আর্কাইভ ক্লাসের মধ্যে সব সাজানো আছে, দেখছেন? থাম্বনেইলে আপনারা টাইনা নিয়ে আসবে, আমরা ক্লাস দেখবি না মানে, এই দেখছেন এই অবস্থা। আচ্ছা গেল আর্কাইভ ক্লাসের সেকশনটা। এরপর দেখেন আরো যে যে বিষয়গুলো আছে। আচ্ছা এই দেখেন আর্কাইভ ক্লাস ছাড়াও ইংরেজির মধ্যে দেখেন এই পর্যন্ত দেখছেন নাউন এন্ড ডিটারমিনার, প্রোনাউন, দেখছেন এই ক্লাসগুলো দেওয়া হয়ে গেছে, দেখছেন জর্নাল ভাই ছবি। মানে এইগুলা দেখে কিন্তু হচ্ছে আমাদের আগের যারা স্টুডেন্টরা বেশ ভালো করছে। এখন দেখতে হবে তোমার, পড়তে হবে তোমার, সোজা কথা এটাই। তোমার কিন্তু টিচার পড়ায় দিবে না। আচ্ছা মানে হচ্ছে ক্লাস নিয়ে গেল। এরপর দেখেন নোট সেকশনে তুমি যদি যাও, নোটগুলোকে আমরা দুই ভাগে মানে হচ্ছে সাজাইছি। দেখেন মনে করেন আমি একটা শব্দ বাইর করলাম, প্রাচীন বাংলার জনপদ। এই দেখেন প্রাচীন বাংলার জনপদ, ভাই দেখেন এই জিনিসটা মানে কালার করে করে দিছি নোট। একটু বড় করলে জানি না, আচ্ছা যাই হোক বুঝতে পারতেছো সামথিং কিছু একটা লেখা আছে, লালে লালান্বিত হয়ে রয়েছে। আমি মনে করো পুরা নোটটা আমি পড়বো না, আমার এত সময় নেই নোটটা পড়া। আমি করব কি, জাস্ট এই চার্টটা যদি পড়ো বাস এনাফ। কিন্তু আমি পরীক্ষার জন্য তোমাদেরকে হচ্ছে এত ইনকমপ্লিট তথ্য দিতে পারি না। কথাটা কি বুঝতে পারছো? আমি যদি জানতাম ভার্সিটিতে কোশ্চেন কি আসবে, তাহলে তবে আমি 50টা কোশ্চেনে পড়াই দিতাম, যেগুলো দেখে অনেক ভাইয়ারা হচ্ছে ইয়া দেয়, সাজেশন দেয়। 50টা কোশ্চেন দিলাম, এখান থেকে পরীক্ষায় কমন, যখন কমন পড়ে না ভাই আমি জানি না। বুঝতে পারছেন? এই দেখেন, আর তারপর আরো দেখি আমরা আরো কিছু নোট দেখি কি দেওয়া যায়। বাংলাদেশের সংবিধান দেন, এই দেখছেন পুরা কালার করে করে, যেগুলো ইম্পর্টেন্ট পার্ট এগুলো কালার করে করে, এবং দেখো এই যে এই বিষয়গুলো দেখো যে এই দেখছেন জাস্ট এতটুকু চার্ট যদি মনে রাখেন এনাফ, এতটুকু চার্ট মনে রাখলেও এনাফ। বুঝতে পারছো বিষয়টা যে স্পেশাল নোটের বলতে আসলে আমরা কি বুঝাইছি, স্পেশাল নোট। ওকে আচ্ছা এরপর দেখো মুখস্থ পাঠগুলোর উপর কুইজ ও এক্সাম। আমাদের ডেডিকেটেড একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, এটার কাজে হচ্ছে আপনাদেরকে জ্বালানো। আপনাদের বাসায় ফোন যাইতে পারে, আপনাদের কুইজ হবে, জুম কুইজ হবে। ভাই দেখেন যত আমি বেশি আলোচনা করবো না, ক্যাট করবো, তত আপনার পড়া মনে থাকবে। আমি যদি আলোচনা না করে আপনার উপর দায়িত্ব দিয়ে দিই তাহলে হবে না। হ্যাঁ আমরা পড়ে হয় কি, পড়ার পরে হচ্ছে আমরা ইন্ট্রোভার্ট হয়ে যায়, কারো জানাইতে চাই না, অথচ পড়ার পরে আমাদের এক্সট্রোভার্ট হওয়া দরকার, যে যত কুইজ পারে। কারণ আমি 2400 পৃষ্ঠা পড়ে সাধারণ জ্ঞান পড়ে মাত্র 50টার মধ্যে 27টা কোশ্চেন কমন পাইছিলাম। তো আমি পড়ছিলাম কিভাবে, 50 পেজ পড়ে আমার ছোট ভাইরে বলতাম তুই এখান থেকে ধরে আমি যদি না পারি তোর 2 টাকা করে পাবি। তো ও 5 টাকার জন্য আমার কোশ্চেন করতো, আর আমার জরিমানা যেতে ওদিক দিয়ে হচ্ছে এগুলা থেকে পরীক্ষায় কমন পাইছিলাম, যদিও সাম্প্রতিকের কমন পড়ে নেই। আচ্ছা গেল কনসেপচুয়াল ইস্যুগুলো পড়ানোর পূর্বে সম্পূর্ণ তথ্য দেওয়া, অলরেডি তুমি হচ্ছে নোটগুলো দেখছো। নিয়মিত জুম সেশন, ব্লগ, এই যে এটা আরেকটা ইম্পর্টেন্ট একটা বিষয়। আচ্ছা ব্লগ সেকশনটা কি, মনে করো তুমি এখানে একটা আইডি নাম লিখলা, কি দেওয়া যায়, অনুশীলন এডু, এটা আমার একটা ব্লগ। আচ্ছা অনুশীলন
edu.com। আচ্ছা, তো এইটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে গেলে দেখো, এই যে দেখো এখানে আমার নোরানির ছবি আছে। নোরানির ছবি যায়, মনে করো তুমি একটা লেখলা, যে কোনো একটা লেখলা, মনে করো এই যে আমার আর্টিকেল বা ব্লগ, এখানে লিখে সার্চ দিলা, এটা তোমার ভর্তি হইতে হবে এমন কিছু না। এগুলা থেকে দেখছো, এই যে ভৌগোলিক উপনাম, ছদ্মনাম, সভ্যতার ইতিহাস, বাস শেষ। এগুলা যখন পড়বা, এই ব্লগগুলো থেকেও তোমাকে আমি কোশ্চেন করবো। দেখো এই যে এইগুলাও কালার করে করে তোমাকে আমি হচ্ছে পড়া ধরবো, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু একটা স্পেশালি হচ্ছে তোমাদের জন্য এগুলা। তো আশা করি বুঝতেই পারছো। আর লাস্ট হচ্ছে যে দেখুন, পরীক্ষার পূর্ব মুহূর্তে সাম্প্রতিক স্পেশাল শিট। ভাই আমি সত্যিকার অর্থে একটা কথা বলে রাখি, এখানে জবের যারাই আসো, জবের তো কেউ নাই, সরি, কারেন্ট অ্যাফেয়ার্স এখন পড়ার টাইম না, টু বি অনেস্ট। কারেন্ট অ্যাফেয়ার্স প্রতি মাসে পড়ার টাইম না, কারণ আজকে যেটা কারেন্ট কালকে সেটা ব্যাকডেটেড, আজকে যেটা সাম্প্রতিক কালকে সেটা ব্যাকডেটেড। তুমি পরীক্ষার 1 মাস আগে বা 1.5 মাস আগে দেখবা বাজারে ছোট ছোট বই পাওয়া যায়, বিভিন্ন লেখকের ছোট ছোট বই পাওয়া যায়। জুবাইর ভাইয়ের আছে, আলাল ভাইয়ের আছে, নাইম ভাইয়ের আছে, অনেকেরই আছে। আমাদেরও সাম্প্রতিক শীট থাকবে, সমস্যা নেই। তো ওগুলা পড়লেই তোমার পরীক্ষাতে কমন। এখন সাম্প্রতিক ইস্যু নিয়ে তোমার করবে না। আরেকটা বিষয় হচ্ছে, জিকে পড়তে গেলে মাইক্রো ডাটা কম মনে রাখবা। আগে আমরা মনে রাখতাম পদ্মা সেতুর পিলার কয়টা, ইট কয়টা, লাইট কয়টা, ঠিক আছে? এই ফালতু জিনিসগুলো মনে রাখার দরকার নাই। বেসিক তথ্যগুলো জানতে হবে, পদ্মা সেতু কোথা থেকে কোথা জয়েন করছে, এতটুকু জানতে হবে, ঠিক আছে? তো এই বিষয়গুলো দিয়ে হচ্ছে আমাদের থাকবে। তো প্রয়োজনীয় ক্ষেত্রে মানচিত্রের উপর ধারণা থাকবে। আশা করি বুঝতে পারছো। এবার হচ্ছে আমাদের জয়নাল ভাই ইংরেজি নিয়ে কিছু বলবেন। আমি অনেকক্ষণ বকবক করলাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, প্রথমে বলে নিই যে ইংরেজির ভয় কিন্তু আমাদের সেই ছোটবেলা থেকেই ইংরেজির প্রতি একটা ভয় কাজ করে। হ্যাঁ, যে ভাইয়া ইংরেজি পারি না, কেমনে লিখবো, এই করব সেই করব। হ্যাঁ, তো মূলত যে বিষয়টা, ইংলিশটা হচ্ছে আমাদেরকে একাডেমিক লেভেলে আমরা ইংরেজিটা হচ্ছে ভুল পড়ি। মানে কি, আমাদেরকে এমন একটা ইংলিশ পড়ায় দেওয়া হয় যেটাতে আমরা 12 বছর ইংলিশ পড়াও আমরা ইংলিশ বলতে পারি না, বা ইংলিশ সম্পর্কে আমাদের ধারণা থাকে না। কারণ আমরা ইংলিশটা পড়ি কমিউনিকেটিভ, কিন্তু পড়ি কমিউনিকেটিভ, খাতায় লেখা দিয়ে আসি মুখস্থ, ঠিক আছে? পড়ি কমিউনিকেটিভ, আমাকে বলা হয়েছে যে ইংলিশটা কমিউনিকেটিভ, মানে মানুষের সাথে কমিউনিকেট করার জন্য ইংলিশটা শেখানো হচ্ছে। কিন্তু আমরা কি করি, প্যারাগ্রাফ মুখস্থ করি, আমরা হচ্ছে এমসিকিউ মুখস্থ করি, ঠিক আছে? ওই জিনিসটা আমাদের ল্যাকিংস থেকে যায়। এই কারণে আমরা অ্যাডমিশনে দেখা যায় ইংলিশেই ফেল করে, 90% স্টুডেন্ট ইংলিশে ফেল করে। বিকজ তারা মনে করে যে কি, আমি এইচএসসিতে এসএসসিতে A+ পেয়ে গেছি, আমি ইংলিশের মহাবোদ্ধ হয়ে গেছি। কিন্তু যখন হচ্ছে অ্যাডমিশন টেস্টের প্রশ্ন দেয়, এমসিকিউ দেয়, একটা রাইট ফর্ম অফ ভার্ব দেয়, পারে না, একদম ইজি রাইট ফর্ম অফ ভার্ব পারে না, প্রিপোজিশন পারে না, ঠিক আছে? সো ইংলিশকে আমরা হচ্ছে 2টা ভাগে ভাগ করি, যেটা হচ্ছে তোমরা সবাই জানো, ভোক্যাব, আর একটা হচ্ছে গ্রামার, ঠিক না? গ্রামারটা আমরা এই যে 12-14 বছর যেই গ্রামারটা পড়ি, সেই গ্রামারটা কিন্তু আসলে আমাদের অ্যাডমিশন স্ট্যান্ডার্ড না। আমাদেরকে জাস্ট হচ্ছে গট বাঁধা মুখস্থ করানোর জন্য, যাতে করে ভুরি ভুরি A+ পাই, ইংলিশে 90 পাওয়ার মতো এরকম একটা জিনিস পড়ায় দেওয়া হয়। সো আমরা কি করব, আমরা এই জিনিসটাতে জোর দিব, ভোক্যাবুলারির ওপর জোর দিব। এখন দেখো, ভোক্যাবুলারির কথা যখন আসি, ভোকাবুলারি পড়তে গেলে অনেকে অনেক নিয়ম বলে। আমি তোমার 2-4টা নিয়ম বলি। কেউ বলে নেমোনিক পড়েন, কেউ বলে ভাই দিনে 4-5টা পড়েন, কেউ বলে ভাই হচ্ছে সেন্টেন্স মিলায়া পড়েন, কেউ বলে হচ্ছে রুট ওয়ার্ড পড়েন। হ্যাঁ, এরকম অনেক নিয়ম, কিন্তু সবার কিন্তু সব নিয়ম মনে থাকে না। তাহলে কি কি বললাম, একটা হচ্ছে নেমোনিক বললাম, ঠিক না? আর একটা কি বললাম, একটা হচ্ছে রুট ওয়ার্ড, কোত্থেকে আসছে। আর একটা কি বললাম, সেন্টেন্স মিলাই, একটা হচ্ছে সেন্টেন্স মিলানো, ঠিক না? আরেকটা কি, আরেকটা হচ্ছে ধরো হচ্ছে তোমারে বললো যে দিনে 5টা। তো আমরা কি করব, আমরা এই প্রত্যেকটা নিয়মই দেখব। আমাদের লাইভ ক্লাসগুলোতে আমরা এই প্রত্যেকটা নিয়ম দেখব। যার যেটা পছন্দ, যে যেভাবে মুখস্থ রাখতে পারে, বা যে যেভাবে ওয়ার্ডটাকে ধরে রাখতে পারে, আয়ত্ত করে রাখতে পারে। আমাদের মেইন কাজটা হবে হচ্ছে ওয়ার্ডগুলো আয়ত্ত করে রাখা। জাস্ট হচ্ছে আয়ত্ত করে পরীক্ষার হলে ভূমি করে দিলাম, পরের দিন ভুলে গেলাম, এরকম না। যাতে করে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে আমরা ধরতে পারি, মজা পাই ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে, যাতে করে হচ্ছে ইংরেজিটা আমার কাছে পড়তে মজা লাগে। যখন আমি ইংরেজির মজাটা বুঝে যাব, যখন ইংরেজিটা বলতে আমার ইচ্ছা করবে, যখন আমি একটা নতুন ওয়ার্ড শিখবো, মনে হবে যে না এটা হচ্ছে বাস্তবিক জীবনে প্রয়োগ করি, যখন মনে হবে যে না ইংরেজিটা এখন আমার কাছে ভালো লাগতেছে, তখনই দেখবো যে আমার ইংরেজির মজাটা পাচ্ছি এবং আমি ইংরেজিতে
ভালো করতে পারতেছি। সো আমরা ভোকাবুলারিতে এটা দিব, বেশি কথা বললে লাভ নাই, কারণ এমনি সরকার পালায় গেছে, একটু পরে কে জানে কে পালায় যায় আল্লাহ জানে, বেশি কথা বললে লাভ। এইবার হচ্ছে ইংরেজিতে ভালো করার উপায় কি করতে হবে। ইংরেজিতে ভালো করতে হলে তোমার নিয়মিত প্র্যাকটিস করতে হবে। নিয়মিত কি প্র্যাকটিস করতে হবে? অ্যাডমিশন স্ট্যান্ডার্ডের প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। স্যার একটু আগে হচ্ছে ওয়েব অ্যাপ দেখা দিছে, ওইখানে হচ্ছে কুইজ সেকশন আছে। আমি যদি একটু দেখাই, কুইজ সেকশনটা তোমাদের এখানে দেখো, তোমাদের ওয়েব অ্যাপে এখানে একটা কুইজ সেকশন আছে, যেখানে আমরা এখনো কুইজ অ্যাড করি নাই। তোমাদের প্রত্যেকটা ক্লাস শেষে ইংরেজি, বাংলা, জিকে, রিটেন যেটাই হোক না কেন, প্রত্যেকটা ক্লাস শেষে টিচার তোমাকে একটা কুইজ দিয়ে দিবে, যেই কুইজটা তুমি যতবার ইচ্ছা ততবার দিতে পারবা। এবং সেটা হচ্ছে কি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থাকবে, অ্যাডমিশন স্ট্যান্ডার্ড কোশ্চেন থাকবে, তোমার হচ্ছে তোমার ক্লাস লেকচার শিট ঠিক হয়েছে কিনা সেইটা যাচাই করার জন্য তোমার কুইজ থাকবে। এবং এই পাশে দেখো আরেকটা হচ্ছে কম্বাইন কুইজেস অপশন আছে। এখন টিচার কি করবে, ক্লাস শেষ হয়ে যাবে যখন 1 মাস শেষ হবে বা 1.5 মাস শেষ হবে, তখন সেই কুইজগুলোকে কম্বাইন করে একটা আলাদা করে একটা কুইজ তৈরি করবে, যেটা দিয়ে তোমার আবার ঝালাই হবে। এইটার মধ্যে দিয়ে কি হবে, তুমি হচ্ছে পড়তেছো প্লাস প্র্যাকটিস করতেছো, অ্যাডমিশন স্ট্যান্ডার্ড প্রশ্নে প্র্যাকটিস করতেছো, প্লাস হচ্ছে কি করতেছো, পড়তেছো, আবার হচ্ছে পরীক্ষা দিচ্ছ, আবার পড়তেছো। এভাবে করে দেখবা যে তোমার জিনিসটা আয়ত্ত হয়ে যাবে এবং তুমি ইংরেজিতে খুব ইজিলি ভালো করতে পারবা। এখন আমাদের একটা প্রবণতা হচ্ছে, আমরা মনে করি যে কি স্যার ক্লাসে পড়াই দিছে শেষ, আমার তো মনে হয় হয়ে গেছে। এমন কিছু না, তোমার পড়তে হবে, তোমার প্র্যাকটিস করতে হবে। আমরা তোমাকে গাইডলাইন দিব, তোমারে গুতাবো, তোমার পড়াইতে পড়তে বলবো, তোমাকে ফোন দিব, তোমার খোঁজ খবর রাখবো, তুমি পড়বা কিনা, পড়ছো কিনা, শেষ করছো কিনা, তোমার কুইজের রেজাল্ট কি সেটা আমরা পাবলিশ করব। দেখবা যে তোমার আস্তে আস্তে অটোমেটিক্যালি তুমি ভালো করতেছো। ওকে, আরেকটা পার্ট হচ্ছে গ্রামার। গ্রামারে কি করবো ভাইয়া, গ্রামার মুখস্থ থাকে না ভাইয়া, গ্রামার মুখস্থ করতে পারি না, কি মনে থাকে না, কি করব, পরীক্ষার হলে এটা ভুলে যাই। গ্রামারটাকে যদি মুখস্থ করো তাহলে ভুলেই যাবে, এটাই স্বাভাবিক। গ্রামারটাকে মুখস্থ করার দরকার নেই, গ্রামারটাকে আয়ত্ত করো, গ্রামারটাকে আয়ত্ত করার চেষ্টা করো, যে না এটা হচ্ছে বাস্তবিক লাইফে প্রয়োগটা কি হয়, এটা কিভাবে প্রয়োগ করা যায়। একদম হচ্ছে আমি তোমার ক্লাসে পড়াইলাম রিপন গোস টু স্কুল, তুমি রিপন গোস টু স্কুলই লিখলা, তাহলে দেখবা যে জীবনে মনে থাকবে না। তোমার কি করতে হবে, তোমার নিজের মতো করে ওটারে সাজাইতে হবে, যে না আমি আমার লাইফে যদি এই সেন্টেন্সটাকে বা এই নিয়মটাকে ইউজ করতাম, নিজে একটা ইংলিশ বলার চেষ্টা করতাম, তাহলে আমি কিভাবে লিখতাম, কারে উদাহরণ দিয়ে লিখতাম, কোন জিনিসটা লিখতাম। এইভাবে যদি তুমি হচ্ছে প্র্যাকটিস করো, এবং আমরা ক্লাসে ওই জিনিসটাই দেখাবো যে তুমি কিভাবে প্র্যাকটিস করবা, তাহলেই দেখবা যে হচ্ছে তোমার ইংরেজিটা ইমপ্রুভ হইতেছে। আমার কাজ হচ্ছে তোমার ইংরেজিটাকে ইমপ্রুভ করে দেওয়া, যেটা হচ্ছে তুমি যে কোনো অ্যাডমিশন পরীক্ষা হোক, যে কোনো কম্পিটিটিভ এক্সাম হোক, যে কোনো পরীক্ষা হোক, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা হোক, জিএসটির পরীক্ষা হোক, বা তোমার লাইফের যে কোনো ইংরেজি পরীক্ষা হোক, সেটাতে হচ্ছে তুমি যাতে ভালো করতে পারো এবং ইংরেজি সম্পর্কে তোমার একটা ভালো ধারণা ক্রিয়েট হয়। ওকে, এখন হচ্ছে রিটেন সম্পর্কে বলবে সুমন স্যার। স্যার, রিটেন অংশটা যেটা একটু আগেই বলেছি, মানে আমাদের এমসিকিউ তো টুকটাক অনেকেই পারি, কারণ 4টা অপশন দেওয়া থাকে। চিন্তা করেন যে ওই যে অপু 10-20 বিড়াল মারলেও মনে হয় 2-1টা হয়ে যাবে, কিন্তু সমস্যা হচ্ছে রিটেনে তো এরকম কিছু থাকতেছে না। তো আমরা প্রথমে একটু দেখে নেই যে আমাদের আসলে রিটেন অংশটাতে কি কি থাকে। দেখেন, আপনাদের এই অংশটাতে রিটেনে যা যা থাকে, একটা প্যারাগ্রাফ দেওয়া থাকবে 10 মার্কসের। এরপর যেটা থাকে সেটা হচ্ছে 5 মার্কসের আপনার একটা এক্সপ্লানেশন থাকবে। হ্যাঁ, আর 3 নাম্বার যেটা, এটা মানে সবচাইতে সহজ বলতে পারেন, মেকিং সেন্টেন্স উইথ গিভেন ওয়ার্ডস অর ফ্রেজেস। আপনাকে ওয়ার্ড বা ফ্রেজ দিয়ে দেবে এইখানে 5 মার্কসের, আপনি সেই ওয়ার্ড বা ফ্রেজ দিয়ে সেন্টেন্স তৈরি করবেন। এইটা জাস্ট আপনারা 30 মিনিটের ক্লাস করলে ইনশাল্লাহ কাপায় দিতে পারবেন, এটা নিয়ে খুব বেশি সমস্যা হবে না। তো স্টুডেন্টরা সবচাইতে যেই জায়গাটায় চরম আতঙ্কে থাকে সেটা হচ্ছে প্যারাগ্রাফ লেখা নিয়ে। তো দেখেন, আমরা ছোটবেলা থেকে অনেক বই পড়েছি, এই বইগুলোতে প্যারাগ্রাফের যে স্ট্রাকচার দেখে আসছি, সমস্যা হচ্ছে গিয়ে এই স্ট্রাকচার শতভাগ কিন্তু প্যারাগ্রাফে অ্যাপ্লাই করার উপযোগী না। কারণ একটা প্যারাগ্রাফ লিখতে গেলে সেখানে 3টা পার্ট থাকে, এই 3টা পার্ট আপনি যদি মেনটেন না করেন, সেক্ষেত্রে এই যে 10 মার্কস আছে না বাবা, এই 10 মার্কস দেখা গেছে 5 হয়ে যাবে আপনার। আর এর মধ্যে যদি গ্রামাটিক্যালি মিস্টেক করেন, দেখা গেছে আপনি স্পেলিং মিস্টেক করছেন, এস যোগ করার কথা সেখানে এস যোগ করেন নাই, পাস্ট টেন্সের জায়গায় আপনি লিখে দিয়েছেন বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, এরকম ঝামেলা তো আছেই। তো এই দুটো জায়গাতে আমরা আপনাদেরকে সর্বোচ্চ টেকনিক সহকারে দেখাই দেবো ইনশাল্লাহ, যাতে করে আপনি একদম স্ট্যান্ডার্ড 10 আউট অফ 10 পাওয়ার মতো লিখতে পারেন। তো আপনাদেরকে ছোট্ট করে একটা উদাহরণ আমি যদি দেখাই। আচ্ছা, আরেকটা বিষয় আমি বলি নাই, সেটা হচ্ছে কি, দেখেন
সাধারণত ট্রান্সলেশন এই এই ইউনিটে কখনোই আসেনি, বাট ট্রান্সলেশনটা যদি আপনার জানা থাকে, এখানে আমরা কিছু ট্রিপস অ্যান্ড টেকনিক্স আপনাদেরকে দেখাই দিব ইনশাআল্লাহ। এটা আপনার এমসিকিউ কাজে লাগবে, প্লাস ট্রান্সলেশনটা আপনার প্যারাগ্রাফ এবং এক্সপ্লানেশনে গিয়ে কাজে লাগবে ইনশাআল্লাহ, যাতে করে আপনি চমৎকার ওয়েতে সেন্টেন্স খুব সুন্দর করে লিখতে পারেন। আর এখানে একটা ছোট্ট বিষয় আপনাদের সাথে শেয়ার করি, যে দেখেন আপনারা এই যে প্যারাগ্রাফ আমরা যখন লিখি, একটা পারফেক্ট প্যারাগ্রাফ লিখতে গেলে সেখানে কিন্তু 3টা বিষয় থাকতেই হয়। এক হচ্ছে টপিক সেন্টেন্স, 2 নম্বরে ডেভেলপার, কেউ কেউ এটাকে বডি বলে, একই কথা, সমস্যা নাই। 3 নাম্বার যেটা, এটা হচ্ছে টার্মিনেটর। যেহেতু এটা আমাদের আসলে ক্লাস না, লঞ্চিং লাইভ, আমরা ডিটেলস আলোচনায় যাচ্ছি না, ঠিক আছে? এগুলো আমরা ক্লাসে ইনশাল্লাহ একদম বিস্তারিত আলোচনা করব, এবং ওইখানে আমার কাজের পাশাপাশি আপনাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে, এইটা আপনারা আমাদেরকে লিখে অবশ্যই জমা দিবেন। এগুলো আমরা আবার দেখে আপনাদেরকে মার্ক করে, আমি বিশেষ করে খাতা দেখলে, ওমর ফারুক স্যারও এই কাজটা করে, আমি খাতা দেখলে স্টুডেন্টরা রাগ করে, বলে যে স্যার আপনি তো খাতারে রক্তাক্ত বানায় দিচ্ছেন। বাবা, আমরা আপনাদের খাতারে যত বেশি রক্তাক্ত করব, এটা ফাইনালে গিয়ে আপনার ভুল তত কম হবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো রিটেন অংশটাতে যে স্টুডেন্টরা যেই কাজটা করে, এরা চিন্তা করে রিটেন পার্ট স্যারে লিখবো, আমরা দেখবো, তাইলে কি হবে বলেন? রিটেন অংশটাতে আপনাকে যেই কাজটা করতে হবে, আমরা যদি আপনাদেরকে 2, 4, 5টা প্যারাগ্রাফ বা আদার্স যেই এক্সপ্লানেশন দেখাই দিই, আপনাকে 5টার জায়গায় 50টা প্র্যাকটিস করতে হবে। কিভাবে প্র্যাকটিস করবেন সেটা আমরা আপনাদেরকে ধাপে ধাপে দেখাই দেবো ইনশাল্লাহ। এবং পারফেক্ট হচ্ছে কিনা, এটা তো আমাদের কাছে ফিডব্যাকের ব্যবস্থা আছেই। আর স্যার যেহেতু একটু আগে জনাল স্যার বলে গেছে যে আপনাদেরকে ফোন দিয়ে দিয়ে অনেক কিছু শেয়ার করা হবে, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার স্যাপার, বুঝতেই পারতেছেন ইনশাল্লাহ। তো আপনাদের এখানে আমি জাস্ট ছোট্ট করে একটা আপনাদের বোঝার জন্য প্যারাগ্রাফ দিয়ে রেখেছি। দেখেন, আমরা ওই যে বইয়ের নাম নাই বলি, এরকম আমরা অনেক সময় প্যারাগ্রাফ পড়ে আসি। যেমন আমি এখানে একটা উদাহরণ দিয়ে রেখেছি, আপনাদেরকে এখন পুরো প্যারাগ্রাফটা পড়ে মনে হয় সময় নাই স্যার, তাই না? তো দেখেন, একটা প্যারাগ্রাফ দিয়ে রেখেছি এখানে, জাস্ট এটা অ্যাডভান্স লেভেলও বলতে পারেন, আবার একদম বেসিক লেভেলও বলতে পারেন। এটা আপনারা কমেন্ট করেন, আমি স্পেশালি আপনাদের কমেন্ট বক্সে গিয়ে গিয়ে আনসার দিয়ে দেবো, ঠিক আছে? দেখেন, এইখানে বলা হচ্ছে আইডেন্টিফাই দ্য সেন্টেন্স হুইচ অ্যাকচুয়ালি ডাজ নট বিলং টু ইট। এটা একটা প্যারাগ্রাফ। তো আপনি একটা প্যারাগ্রাফ লিখছেন, বা আমি অনেক প্যারাগ্রাফ লিখি। এখন প্রশ্ন হচ্ছে, ওই যে আমি শুরুর দিকে বললাম যে কথা বলা শিখতে অথবা লিখতে শেখার খুব বেশি সময় লাগে না, কিন্তু কোথায় কি বলবেন আর কোথায় কি লিখবেন এইটা শিখতে জীবনের মানে পুরো সময়টাই চলে যায়। তো এইখানে একটা বা 2টা লাইন আছে যেই লাইনটা এই প্যারাগ্রাফের সাথে ম্যাচ করে না। আমাদের যেহেতু সময় অল্প আর কি, আমি আপনাদেরকে এটা মনে করেন হোমওয়ার্কই বলতে পারেন। আপনারা যেই কাজটা করবেন, এটা জাস্ট একটু লাইনটা মার্ক করবেন যে কোন লাইনটা এই প্যারাগ্রাফের মধ্যে থাকা উচিত নয়। যদি এইটাও মার্ক করতে পারেন, ইনশাল্লাহ আপনি বুঝে ফেলবেন যে এতদিন প্যারাগ্রাফে কি কাজ করে আসছি। ওকে, আর আদার্স যেই সেকশনগুলো, যেটা আমি একটু আগেও বলেছি, দেখেন যে এক্সপ্লানেশন অনেকে মনে করে কি যে যে লাইনটা পড়ে যা বুঝছি তা লিখলেই মনে হয় আমি একদম মানে 5-এ 5 পেয়ে যাব। হ্যাঁ, 5-এ 5 পাওয়া খুব টাফ। তবে দেখেন, 5-এ 4 পেতে হলে আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না। আমরা যে ইনস্ট্রাকশন দিব, আমরা যে স্ট্রাকচার আপনাদেরকে দেখাবো, যদি মেনটেন করতে পারেন, ইনশাল্লাহ আপনি আপনার সর্বোচ্চটাই পাবেন। আর এই হলো আমাদের রিটেন অংশের মানে হালকা পাতলা আলোচনা আর কি। আমরা ক্লাসে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। ক্লাসে দেখা হবে আপনাদের সাথে। আর যদি এই সুযোগটা মিস করতে না চান আর কি, স্যারের হচ্ছে মানে ডেডিকেশনের লেভেল, তোমাদের প্রতি অ্যাটাচমেন্ট, সে হচ্ছে লঞ্চিং লাইভে এসে হোমওয়ার্ক দিয়ে দিছে। তো তোমরা বুঝতে পারতেছো যে হচ্ছে আমাদের কোর্সে এনরোল হলে তোমাদের কি পরিমাণ হোমওয়ার্ক করতে হবে। রিটেনের ক্ষেত্রে আমি আমার অল্প জ্ঞানে একটু বলি যে রিটেনটা তোমার তত বেশি ভালো হবে যত বেশি তুমি হচ্ছে প্র্যাকটিস করবা। তুমি যদি এটা নিজে প্র্যাকটিস না করো, স্যার হচ্ছে বকবক করে তোমার সুন্দর মতো নিয়মগুলো বুঝাই দিল, কিভাবে লিখতে হবে এগুলো বলে দিল, লাভ নাই। তোমার কিন্তু হচ্ছে প্রতিদিন প্রায় হচ্ছে 30 মিনিটস করে হচ্ছে লিখতে হবে। না লিখলে কিন্তু তোমার লেখা ভালো হবে না। নট অনলি লেখা ভালো হবে না, মানে তোমার হচ্ছে লেখা ওই ধাঁচটাই আসবে না। স্যার, কনক্লুশন স্যার। আচ্ছা, এখন ভর্তি হব কিভাবে আমরা এখানে? হ্যাঁ, আসল আলোচনায় আমরা তো প্রথমে হচ্ছে আমরা ওয়েবসাইটে যে হচ্ছে যদি লিখি, আমরা একবারে পুরো ইয়াটাই লিখি, ASG শপ বি ইউনিট লিখি। হ্যাঁ, ASG শপ বি ইউনিট। আচ্ছা, এটা লিখে আমরা সার্চ করলাম। দেখেন, এই যে ASG শপ বি ইউনিট লিখে যখন সার্চ করব, তখন এই যে দেখেন, এই যে নুরানি চেহারাগুলো আসছে।
জানি না। তো এইখানে হচ্ছে আমাদের কোর্স অলরেডি ভর্তি হয়ে গেছে, অলরেডি হচ্ছে ওনারা হচ্ছে আর্কাইভ ক্লাসগুলো করতেছে, নোট করতেছে এবং আমাদেরকে টাটা বাই বাই জানায় দিছে যে স্যার আমাদের আর ওইরকম লাইভ ক্লাস করা দরকার নাই, এখন শুধু এক্সামগুলো দিলেই হবে। কারণ 3টা কথা অভিধান তত্ত্ব যখন আমরা পড়াইছিলাম 3 কথায় একটা টপিক শেষ, সে বলতেছে আর দরকার নেই আমার কোনো ক্লাস করা। এখানে দেখেন এখানে কোর্স ফি হচ্ছে কত, 3000 টাকা। কিন্তু তুমি যদি হচ্ছে এরকম ডিইউ, আচ্ছা হ্যাঁ হুম আচ্ছা, কুপন কোড যদি ইউজ করো, এই যে ডিইউ 500, এটা কিন্তু 5 তারিখ পর্যন্ত এই কুপন কোডের মেয়াদ থাকবে, 5 তারিখ পর্যন্ত। ডিইউ ছোট হাতের হোক বড় হাতের হোক একটা হইলেই হবে, হাত ঠিক থাকলেই হবে। ডিইউ 500 লিখে যদি তুমি এখানে ভর্তি হও তাহলে দেখো অ্যাপ্লাই যদি দাও তাহলে দেখো এটা 500 টাকা কিন্তু কমে যাবে। হ্যাঁ, তো যাই হোক আসলে এত বলার বা ইয়া করার কিছু নেই। আরেকটু বলে দিই, এখানে কিন্তু আমাদের কোর্স ডিটেইলসটা দেওয়া আছে। তোমরা অনেকেই হচ্ছে জানতে চাও যে ভাইয়া হচ্ছে কোর্সে কি কি থাকতেছে, ডিটেইলসটা কি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্যানেল। অনেকেই হচ্ছে ডেমো ক্লাস দেখতে চাও, আমাদের হচ্ছে ফারুক স্যারের হচ্ছে অনুশীলন ওয়েবসাইট আছে, ইউটিউব চ্যানেল আছে, জয়নাল একাডেমি ইউটিউব চ্যানেল আছে, যত ইচ্ছা ক্লাস ডেমো ক্লাস এই যে এখানে দেওয়াই আছে, আনলক ইংলিশ উইথ সুমন স্যারের হচ্ছে ইউটিউব চ্যানেল আছে, ওইখানে ডেমো যত মনে চায় দেখতে পারো। হ্যাঁ, আর হচ্ছে কোর্সে এনরোল করতে হলে এখানে চলে যাবা। ওকে, তো যাই হোক আরেকটা কথা বলে রাখি তোমাদেরকে, এটা হচ্ছে ইয়া হিসাবে যে স্যার আপনাদের স্টুডেন্ট কেমন চান্স পাইছে বলে রাখি। আমরা এতদিন হচ্ছে বিক্ষিপ্ত আকারে ছিলাম, আমি একলা এক সাবজেক্ট পড়াইতাম, সুমন ভাই একলা এক সাবজেক্ট পড়াইতো। তো 22-23 সালে হচ্ছে 4th হয়েছিল আমার স্টুডেন্ট, 4th। ইভেন 22 সালে কমার্সের যে ফার্স্ট ইমন, যে তোমাদের সি ইউনিটে ক্লাস নেবে, সেও আমার স্টুডেন্ট। এখন সত্যিকার অর্থে একটা কথা বলি যে তাদের পরিচয় দিয়ে আসলে লাভ নেই, তুমি কি হইতে পারছো সেটা হচ্ছে বড় কথা। হ্যাঁ, আমার কাছে পড়ে যেমন ফার্স্টও হয়েছে, আমার কাছে অনেক স্টুডেন্ট পড়ে কিন্তু ফেলও করছে। তো এটা আমরা সবসময় বলি, আমরা তো তোমাদেরকে দিব, তোমরা কতটুকু একসেপ্ট করতে পারতেছো সেটা হচ্ছে বড় কথা। তো যে যত একসেপ্ট করতে পারবা, যে যত বেশি প্র্যাকটিস করতে পারবা এবং পরীক্ষার হলে যে নার্ভ ঠিক রাখতে পারবা, তারে কিন্তু চান্স হবে। ঠিক আছে, তো এই জন্যই হচ্ছে যদি ইচ্ছা করো হচ্ছে যে হ্যাঁ তোমার যদি পরিশ্রম থাকে, তোমার যদি ইচ্ছা থাকে, আমাদের পক্ষ থেকে 100% ডেডিকেশন থাকবে। শুধু তুমি যদি পরিশ্রম করতে পারো ইনশাল্লাহ চান্স হবে। আমাদের এখানে যতজন ভর্তি হয়েছে আমাদের টার্গেট সবাইকে আমরা চান্স পাবো। ফার্স্ট অফ টার্গেট হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটির টার্গেট যদি তুমি করো তাহলে বাকি ইউনিভার্সিটিগুলোতে তুমি ইজিলি করে ফেলবা। আরেকটা জিনিস বলে রাখি, ঢাকা ইউনিভার্সিটি কেন বইন, ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার পরে কিন্তু তুমি মেন্টালি কিন্তু হতাশ হয়ে যাবা। আমাদের ফুল ফোকাসটা থাকে সবাই ঢাকা ভার্সিটি। তো ঢাকা ভার্সিটি ভালো করতে পারলে তো বাকিগুলোতে এমনিই ভালো হয়ে যাবে। তো যাই হোক আজকের লাইভ ঠিক আছে, সবার সাথে দেখা হচ্ছে ক্লাসে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।